দেখছেন টিভি 9 বাংলা। দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। নজর রাখতেই হবে ধৃত জাইজ জঙ্গি হামিমের আর কি কি টার্গেট ছিল সেদিকে। জাইজ জঙ্গি হামিমের টার্গেটে মুখ্যমন্ত্রী চিনার পার্কে শুভেন্দু অধিকারীর বাড়ি রেইকি করেছিল মোহাম্মদ হামিম মন্ডল। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটে আমরা নজর রেখেছি। জাইজ জঙ্গি হামিমের টার্গেটে ছিলেন মুখ্যমন্ত্রী। চিনার পার্কে যে বাড়ি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সেই বাড়ি রেইকি করেছিল মোহাম্মদ হামিম মন্ডল। হামিমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য রাজ্য এসটিএফ এর হাতে। আরো একবার জানাবো আপনাদেরকে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। জাইজ জঙ্গি হামিমের টার্গেটে মুখ্যমন্ত্রী। চিনার পার্কে তার যে বাড়ি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বাড়ি রয়েছে চিনার পার্কে, সেই বাড়িকে রেইকি পর্যন্ত করেছিল মোহাম্মদ হামিম মন্ডল। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। আমি সুজয়ের কাছে সরাসরি চলে যাব এই মুহূর্তে। সুজয়, এই তো চাঞ্চল্যকর তথ্য। চিনার পার্কে মুখ্যমন্ত্রীর যে বাসভবন, সেই ভবন, সেই জায়গাটা, সেই বাড়িটাও নাকি রেইকি করেছিল এই ধৃত জঙ্গি। একেবারে দেখো, যেটা যখন গ্রেফতার করা হয়েছিল তখন যে তথ্য জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্য সংগ্রহ করছিল, শুধু তথ্য সংগ্রহ করাই নয়, সে মুখ্যমন্ত্রীর চিনার পার্কে যে বাসভবন সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই হামিম মণ্ডল বা ভাট্টি গ্যাংয়ের যে অন্যতম প্রধান বঙ্গ শাখার, সে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সে বাড়িতে তার চিনার পার্কের বাসভবন পর্যন্ত পৌঁছে গেলেও সেখানকার তথ্যই সংগ্রহ করেছে, কিন্তু সেখানকার কোনো ছবি বা ভিডিও তুলতে পারেনি। তার কারণ সেই জায়গায় এখন বর্তমানে সিসিটিভির সংখ্যা অনেক বেশি এবং সর্বক্ষণ পুলিশি প্রহরা থাকে। ফলে সেই সিসিটিভিতে যাতে তার ছবি বা কোনোভাবে পুলিশের সন্দেহ না আসে, সে সেইখানটায় দাঁড়িয়ে ছবি বা ভিডিও তুলতে পারেনি। শুধু তাই নয়, নিউ টাউন থেকে মুখ্যমন্ত্রীর কনভয় যে রুটে যায়, সে সেই রুটে ক্যাব ভাড়া করেও সেই রুটে গিয়েছে। অর্থাৎ সেখান থেকে কোন জায়গা থেকে টার্গেট করলে মুখ্যমন্ত্রীর ওপর তাদের যে অ্যাটাক করার পরিকল্পনা সেটা সফল হয়, সেটাও রেকি করেছিল। অর্থাৎ গোটা রুটের মধ্যে নিউ টাউন আমরা জানি অপেক্ষাকৃত ফাঁকা জায়গা, সেইখানটাও তাদের নজরে ছিল। সুতরাং বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর পরিকল্পনা তারা করেছিল। তাকে জেরা করে এতদিন পর্যন্ত যে তথ্য মোবাইলে পাওয়া গিয়েছিল, ছবি ভিডিও, এবার তাকে জেরা করে সেই তথ্য সামনে এসটিএফের গোয়েন্দাদের সামনে আসছে, যেটা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে রাজ্য এসটিএফের। তবে শুধু তাই নয়, এই হামিম জেরায় স্বীকার করেছে বা জেরায় জানিয়েছে যে সে সবসময় এমনভাবেই তথ্য সংগ্রহের কাজ করত যাতে তার কোনো রকম গতিবিধি বা তার ছবি সিসিটিভি ক্যামেরায় নজর না আসে। যেখানকার তথ্য সংগ্রহ করতো সেই জায়গায় আগে দেখে নিত যে সেখানে সিসিটিভি আছে কিনা, সেখানে পুলিশ আছে কিনা। অর্থাৎ পুলিশ যেভাবে চিন্তাভাবনা করে, পুলিশ যেভাবে অপরাধী ধরে, সে সেইভাবে তথ্য সংগ্রহ করতো। ফলে যাতে র্যাডারে না আসতে হয়, পুলিশের র্যাডারে না আসতে হয় এবং নির্বিঘ্নে তার কাজটা, তথ্য সংগ্রহের কাজ, ছবি ভিডিও সংগ্রহের কাজ সেটা করতে পারে। সেই কারণেই মূলত পুলিশের নজর এড়িয়ে, সিসিটিভির নজর এড়িয়ে এই রেকি করার কাজটা করেছে। ফলে কত ভয়ঙ্কর একটা সংগঠন এই ভাট্টি গ্যাং, যে তারা শুধুমাত্র তাদের ভিডিও কনফারেন্স বা ভিডিও বার্তা, অডিও বার্তাতেই তারা সীমাবদ্ধ ছিল না, তারা ধাপে ধাপে কাজে গিয়েছিল। গতকাল আমরা দেখিয়েছি যে একটা শার্প শুটার গ্যাং, এ রাজ্যেরই একটা জেলে বন্দি থাকা খুনের অভিযুক্ত শার্প শুটার, তাকে দিয়ে এই মুখ্যমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা সে করেছিল। এবার যে নতুন তথ্য জানা গেল সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তার বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফলে তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছে যে কাছে বাসভবন, সেই বাসভবনটা রেইকি পর্যন্ত করেছিল। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এই জঙ্গিকে জেরা করার পর। একবার বিগ ওয়ালে সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, যে বাড়ির কথা বলা হচ্ছে, আগের ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার চিনার পার্কের বাড়ির আগের ছবি দেখাচ্ছি, যে বাসভবন থেকে তিনি কলকাতায় যখন আসেন, তিনি সেখান থেকে বেরিয়ে একাধিক তার যে কর্মসূচি, সেই কর্মসূচির জন্য তিনি যে যান, সেই বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বহুবার কিন্তু এই বাড়ির ছবি আপনাদেরকে দেখিয়েছি, বহুবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখনই বেরোন বাড়ি থেকে, তখনই কিন্তু এই ছবিগুলো আমরা দেখাই। আর এই বাড়িটাই নাকি এবারে রেইকি করে গেছিল এই ধৃত জঙ্গি। ভাবুন একবার কি পরিস্থিতি। এবং এখনো পর্যন্ত এসটিএফ সূত্র মারফত আমরা যা যা জানতে পারছি, এটা ভয়ঙ্কর নাশকতার ছক কিন্তু কষেছিল এই জাইজ জঙ্গি। মুখ্যমন্ত্রীর গতিবিধিতে হামিমের নজর রাখা নিয়ে ঠিক কি জানিয়েছিলেন বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা, একবার শোনাবো আপনাদের। হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম।
শোনালাম ঠিক কি বলেছিলেন তিনি, তার বক্তব্য শোনালাম। আমি আরো একবার সুজয়ের কাছে সরাসরি চলে যাব। সুজয় রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুজয়, একটা বিষয়, এই ধৃত জঙ্গি সে তো একমাত্র একা ছিল না, একটা একটা করে জাল থেকে তো অনেকেই বেরিয়ে আসছে, তারপরে তার এই যে বড় পরিকল্পনা, সেই পরিকল্পনায় আরো অনেকে জড়িত ছিল, সে সম্পর্কে এখনো কি কিছু জানা যাচ্ছে এসটিএফ সূত্র মারফত? দেখো, এক এক করে যারা তার র্যাডারে ছিল তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যেমনটা কিছু সময় আগে আমরা দেখালাম দর্শকদের, গৌরব শর্মার বক্তব্য, এসটিএফ এর আইজি, আনগার্ডেড যে লোকেশনগুলো রয়েছে, এক্ষেত্রে তুমি যদি চিনার পার্ক থেকে যদি তুমি রুটটা দেখো, মুখ্যমন্ত্রী কলকাতা এলে চিনার পার্কে থাকেন, সেখান থেকে নবান্ন যান বা অন্য প্রশাসনিক কাজে যান, তার পরবর্তীতে তিনি তার কাঁথির বাড়িতে ফিরে যান, সেটা সাধারণত সপ্তাহের শেষেই আমরা দেখে থাকি। এই যে রুটটা যদি দেখো, নিউ টাউনের বেশ কিছু অংশ, একটা লম্বা স্ট্রেচ যদি দেখো, সেই জায়গাগুলো রাতে বা সকালে হয়তো সম্পূর্ণভাবে পুলিশ দিয়ে গার্ড করা যায় না, কিছু কিছু জায়গা থেকে যেতে পারে। আর সেটাই খুঁজে বের করার চেষ্টা করছিল এই হামিম মণ্ডল। এবার গোয়েন্দারা যেটা জানার চেষ্টা করছে, তাকে যেটা করে যে মুখ্যমন্ত্রীর যেহেতু বাড়ি কাঁথিতে, সে কাঁথি পর্যন্ত সে রেকি করতে গিয়েছিল কিনা সেটাও তারা জানার চেষ্টা করছে। শুধুই কি টার্গেট তার উপর কলকাতায় ছিল, নাকি জেলাতে যখন মুখ্যমন্ত্রী যান, তার বাড়িতে যখন যান, সেখানেও টার্গেট করেছিল? তার কারণ সেটাও অনেকটা তুলনামূলক সহজ হতে পারে। তার কারণ কলকাতা থেকে কাঁথি যাওয়ার যে দীর্ঘ পথ, সেখানে লাইন অফ রুটে, মুখ্যমন্ত্রীর লাইন অফ রুটে প্রচুর পুলিশ থাকে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা থাকতে পারে বা সেমন কোনো জায়গাকে চিহ্নিত করা যায় কিনা যেখানে সিসিটিভি নেই, যেখানে কম পুলিশ আছে মুখ্যমন্ত্রীর লাইন অফ রুটে, সেটাই খুঁজে বের করার টাস্ক দেওয়া হয়েছিল। যেটা গৌরব শর্মা বললেন যে টাস্ক দেওয়া হয়েছিল হামিম মণ্ডলকে, যে মুখ্যমন্ত্রীর গতিবিধির টাস্ক খুঁজে বের করা, আনগার্ডের লোকেশন খুঁজে বের করা। সেই কাজ করতে গিয়েই তিনি রেকি করেছিল। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে নিউ টাউনের পুরো রুটটা সে রেকি করেছিল। প্রথমে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে যায়, বাড়ির সামনে যায়, সেখানে সেই জায়গাটা দেখে, সেখানকার পরিস্থিতি কেমন, সেখানে কটা ক্যামেরা কোন অ্যাঙ্গেলে আছে, পুলিশ কখন থাকে, কিভাবে থাকে, সেগুলো সে লক্ষ্য করেছিল। তার উদ্দেশ্য ছিল সেখানে ছবি বা ভিডিও তোলা, কিন্তু যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা যদি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের কেউ ছবি বা ভিডিও তোলে, সেটা সন্দেহজনক মনে হতে পারে আগেই। ফলে সেই সন্দেহের, পুলিশের সন্দেহে যাতে না আসতে হয়, সে কারণেই সে মুখ্যমন্ত্রীর বাড়ির ছবি বা ভিডিও তোলেনি। তার পরবর্তীতে সে নিউ টাউনের রুটটা ফলো করেছে, মুখ্যমন্ত্রীর কনভয় কোন রুটে যাচ্ছে, সেখানে আনগার্ডেড যে জায়গাগুলো রয়েছে, আমরা দেখেছি যে পুরো আগে যে বিশ্ব বাংলা সরণি ছিল, সেই বিশ্ব বাংলা সরণির লম্বা যে ইকো পার্কের পাশ থেকে যে রাস্তা, লম্বা স্ট্রেচ, সেখানে সেই রুট ধরে মুখ্যমন্ত্রী আসেন। ফলে সেই জায়গাতে কোথায় কোথায় একটা টার্গেট করা যেতে পারে তেমনটা প্ল্যান বা সেই জায়গাগুলোর ছবি ভিডিও তুলেছিল, সেই জায়গার ছবি ভিডিও তার মোবাইলে পাওয়া গিয়েছে। সেখানকার গুগল লোকেশন ম্যাপ, স্ক্রিনশটে সেই গুগল লোকেশন ম্যাপ পাওয়া গিয়েছে, যে সেটা ভিডিও করে সেটা তারা ভাট্টি গ্যাংকে বোঝানোর চেষ্টা করেছে ম্যাপের মাধ্যমে যে কোন রুটে যায়। ফলে একটা প্ল্যান যে তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল, সেটা তাকে জেরা করে তার মোবাইলে আসা তথ্য, ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যার যে কথোপকথনের প্যাটার্ন, সেগুলো লক্ষ্য করলে বোঝা যাচ্ছে একে একে কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন সামনে আসছে, প্রত্যেক দিন নতুন নতুন তথ্য গোয়েন্দাদের সামনে আসছে। ফলে যে তুমি প্রশ্নটা করলে যে শুধুই কি হামিম ছিল নাকি তার সঙ্গে আরো কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা এখন খুঁজছেন গোয়েন্দারা। একেবারে এই যে চক্রটা, এই চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন যারা আধিকারিকেরা রয়েছেন, তদন্তকারী তারা। ধন্যবাদ তোমাকে সুজয়। সাধারণ মানুষ সনাতনীদের জন্য কথা বলছেন, তাই অনেকেরই গায়ে জ্বালা। মুখ্যমন্ত্রী ছেলের নিরাপত্তা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছিলেন বাবা শিশির অধিকারী। দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে বারে অ্যালার্ট করা হয়েছে যে এরকম পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গা দিয়ে প্যাসেজ করে কেউ না কেউ ঢুকেছে এবং সেরকম খবর ওদের কাছে ছিল। যাতায়াতের নথি থাকার কথা, সেই নথি কী করে তাদের না, সে নথি তো চলে আসছে বেরিয়ে, না সে নথি তো আর সিক্রেট থাকছে না। যখন বেরিয়ে চলে আসে, প্রশাসনের মধ্যেও তো কিছু ব্যক্তি আছেন যারা লুটে পুটে খেয়েছেন, যারা তার বংশ পরম্পরায় এই গভর্নমেন্টের সঙ্গে থেকে রোজগার করতে চেয়েছিলেন, সেরকম লোক তো এখনও বেঁচে আছে। তারা সব তো যায়নি, যাবে, আস্তে আস্তে চলে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে।